ক্লাস 10। চলো আজকে ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন ইন জেনারেল একটু আইডিয়া কালেক্ট করা যাক। প্লান্ট গ্রোথ রেগুলেটর, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক যে প্রভাবকগুলো আছে তাদের মধ্যে তো ফাইটো হরমোন অন্যতম। ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোনকে দুটো গ্রুপে ভাগ করা যায়। প্রথম গ্রুপ লিখেছি আমি প্লান্ট গ্রোথ প্রমোটার অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে, উদ্ভিদের বৃদ্ধিকে বাড়িয়ে দেবে। আর একটা গ্রুপ প্লান্ট গ্রোথ ইনহিবিটর, এই গ্রুপে যে হরমোনগুলি পড়বে তারা কিন্তু উদ্ভিদের বৃদ্ধি ঘটতে দেবে না, সেই জন্য আমি এই ডিক্রিজিং দেখানোর জন্য অ্যারোটা দিয়েছি। এই প্লান্ট গ্রোথ ইনহিবিট কথাটির অর্থ হলো বাধা দান করা। প্লান্ট গ্রোথ ইনহিবিটর গ্রুপের হরমোনগুলি উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দান করবে, উদ্ভিদের বৃদ্ধি ঘটতে দেবে না। তাহলে চলো দেখা যাক এই দুটো গ্রুপের মধ্যে কোন কোন হরমোনগুলি পড়ে। এই প্রসঙ্গে বলি, টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক সময় স্টুডেন্টরা বলে যে বটানি পড়তে জুওলজি পড়ার মতন ইন্টারেস্ট আসে না, বটানি নামগুলো মুখস্থ করতে একটু অসুবিধা হয়। সেই রকম ছাত্রছাত্রীরা কেউ যদি এই ভিডিও এখন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, বটানিটাই কিন্তু বেশি স্কোরিং হয়। যেহেতু আমরা বটানির ক্ষেত্রে খুব কম জানি, খুব কম পড়ি, সেই জন্য এখানে এই বটানির উত্তরগুলি লেখার সময় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম। আমাদের ব্রেন বেশি এটা সম্পর্কে বানিয়ে বা ডিটেইলে নিজেদের থেকে কিছু ইনপুট করে লিখতে পারে না, সেই জন্য আমরা কিন্তু যেটুকু পড়ি সলিড সেইটুকুই লিখতে পারি উত্তর লেখার সময়। সেই জন্য বলছি বটানি পার্টটাকে তোমরা অতটাও অনীহা নিয়ে পড়ো না। যদি এখন এরকম কেউ থাকো যারা ভিডিওটা দেখছো অথচ বটানি পড়তে অতটা ভালো লাগে না, তাদের জন্য বলছি আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করতে পারি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের নিশ্চয়ই বোরিং লাগবে না। এখানে আমাদের কিছু করার নেই, শুধু আমাদের এই প্লান্ট গ্রোথ প্রমোটার হরমোনগুলির নাম পড়তে হবে, তাদের উৎপত্তিস্থল, তারা কোথায় উৎপন্ন হয় এবং তাদের ফাংশনস কী কী, এর ক্ষেত্রেও তাই। ফাংশনসগুলো খালি একটু মনে রাখা, কে কোন কাজ করে সেটা একটু মনে রাখা। খুব সহজভাবে আমি তোমাদের পড়াবো, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে প্লান্ট গ্রোথ প্রমোটারের মধ্যে যে হরমোনগুলি পড়ে, এই গ্রুপে যারা রয়েছে, প্রথমজন আসছে অক্সিন। অক্সিনকে আমরা অল্প বিস্তর চিনি, এর আগে একটা টিউটোরিয়াল ভিডিওতে আমি তোমাদের অক্সিন সম্পর্কে বলেছি। নেক্সট জিববেরেলিক অ্যাসিড বা জিববেরেলিন বা জিববেরেলিক অ্যাসিড। নেক্সট সাইটোকাইনিন। এরা হচ্ছে সবাই প্লান্ট গ্রোথ প্রমোটার। ইনহিবিটরের মধ্যে প্রথম যার কথা লিখব সে হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। আমরা মেইনলি 5টা উদ্ভিদ হরমোনের কথা পড়ি, অক্সিন, জিববেরেলিক অ্যাসিড বা জিববেরেলিন, অ্যাকচুয়ালি এটা অক্সিনস, কারণ অনেকগুলি অক্সিন রয়েছে সেই জন্য অক্সিনস, জিববেরেলিক অ্যাসিড বা জিববেরেলিন, সাইটোকাইনিনস, অ্যাবসাইসিক অ্যাসিড, আর একটা কে বলতে পারো, আর একটা যেটা প্লান্ট গ্রোথ ইনহিবিটর সেটা হলো ইথিলিন। এখন ব্যাপার হলো ইথিলিন এই গ্রুপেও থাকতে পারে আবার এই গ্রুপেও থাকতে পারে। ইথিলিন কিন্তু দুটো গ্রুপেই অবস্থান করতে পারে, অর্থাৎ ইথিলিনের ঘনত্ব, ইথিলিন গাছের কোন অংশে প্রয়োগ করা হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু ইথিলিন গ্রোথকে ইনহিবিটও করতে পারে, ইথিলিন গ্রোথকে প্রমোটও করতে পারে। তাহলে ইথিলিনকে আমি এইদিকে লিখলাম, কিন্তু ইথিলিন যদি কেউ এইদিকে লেখে সেটাও ভুল নয়। তাহলে এই হলো মোট 5টা উদ্ভিদ হরমোন, যেটা আমাদের খুব ভালো করে ফাংশনসগুলো বা অ্যাপ্লিকেশনসগুলো কোথায় কোথায় প্রয়োগ করা যায় সেগুলো খুব ভালো করে আমাদের পড়তে হবে। শুরু করা যাক। দেখো, ফাইটো হরমোনের নামগুলির সঙ্গে তো আমরা পরিচিত হয়ে গেলাম, এবার আমাদের এদের কম্পোজিশন দেখতে হবে, অর্থাৎ অক্সিন, জিবরেলিক অ্যাসিড, সাইটোকাইনিন, এরা কোন কোন রাসায়নিক পদার্থ থেকে সৃষ্টি হয়েছে। 5টা গ্রুপ আমি লিখেছি। ইন্ডোল গ্রুপ থেকে তৈরি হয়েছে অক্সিন। অক্সিনের আরেকটা নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, টেকনিক্যাল নাম শুনেই বোঝা যাচ্ছে যে অক্সিন ইন্ডোল কম্পাউন্ড থেকে ডিরাইভ হয়েছে। নেক্সট আসছে পিউরিন গ্রুপ। পিউরিন তো তোমরা জানো নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস অর্থাৎ পিউরিন গ্রুপ থেকে তৈরি হয়েছে সাইটোকাইনিনস। ক্যারোটিনয়েডস
থেকে তৈরি হয়েছে বা ডিরাইভ হয়েছে বলা চলে অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড C15H20O4। নেক্সট আসছে টার্পিন। টার্পিন গোষ্ঠী থেকে যে হরমোনের তৈরি সেটা হলো জিববারেলিক অ্যাসিড বা জিববারেলিনস, আমি একটু শর্টে লিখলাম জিববারেলিক অ্যাসিড H20O2। ওকে, আর একটাই গ্রুপ থাকলো, তারা হচ্ছে গ্যাসীয় হরমোন। গ্যাসীয় হরমোনকে ইথিলিন। ইথিলিনের আর একটা বিশেষত্ব তো তোমরা জানোই, ইথিলিন হচ্ছে প্রোমোটার এবং ইনহিবিটর, এই দুটো গ্রুপেই কাজ করতে পারে। কখনো প্রোমোটার হিসেবে কাজ করে, কখনো ইনহিবিটর হিসেবে কাজ করে, ডিপেন্ডিং আপন দ্য কনসেন্ট্রেশন এবং দ্য প্লেস, যে জায়গায় বা যে ধরনের উদ্ভিদে এই ইথিলিন হরমোন প্রয়োগ করা হচ্ছে সেই অনুযায়ীও কিন্তু দু ধরনের কাজ করতে পারে। আর একটু ব্যাখ্যা করে আমি এরপরে বলবো। আপাতত এগুলো একটু মনে রাখতে হবে, উৎসগুলো এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে সংজ্ঞাতেও, আবার MCQতেও থাকে। প্লান্ট হরমোন সম্পর্কে আর কি তথ্য কালেক্ট করা যেতে পারে? উদ্ভিদ হরমোনের মলিকুলার সাইজ খুব কম হয়, খুবই ছোট আকৃতির হয়, আণবিক ওজনটা খুব কম হয়। আর একটা বৈশিষ্ট্য কি, এই ফাইটো হরমোন কিন্তু যে স্থানে উৎপন্ন হয় এবং সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করতে পারে, মানে উৎপন্ন হওয়ার স্থান এবং কাজের স্থান কিন্তু আলাদা হয়। এবার একটু আমরা ডিটেইলে প্রত্যেক হরমোনকে নিয়ে একটু আলোচনা করি। চলো, নাম এবং কম্পোজিশন সম্পর্কে তো আমরা এবার পরিচিত হয়ে গেলাম। এবার আমাদের পড়া উচিত অক্সিন, জিববেরেলিক অ্যাসিড, সাইটোকাইনিন প্রতিটি হরমোনের স্পেসিফিক ফাংশনস সম্পর্কে। এই প্রসঙ্গে বলি, ফাংশনস পড়তে গেলে একটা সময় মনে হতেই পারে যে আমাদের একই রকম লাগছে সবগুলো, এখানে তো মাত্র 3টে রয়েছে, কিন্তু এরপরে যখন তোমরা বায়ো পড়বে, যদি কেউ বায়ো নিয়ে পড়াশোনা করো ক্লাস 11-12 গিয়ে দেখবে, তারপরে দেখবে যে অসংখ্য জিনিস, লিভিং বডির ভেতরে অসংখ্য জিনিস, যদি তোমরা হিউম্যানের ক্ষেত্রেই ধরো, কত নার্ভ, কত মাসলস, এনজাইমস, বোনস, প্রচুর জিনিস যদি কেউ ভাবে এমনি মনে রাখবো, তাতে তার সময় ব্যয় হয় একটু। সেজন্য তোমরা নেমোনিক্স দিয়ে মনে রাখবে। নেমোনিক্স কি? নেমোনিক্স হলো যে টপিকটা বা যে টার্মগুলো তোমাকে মনে রাখতে হবে, সেটা দিয়ে তুমি উইয়ার্ড কিছু কল্পনা করতে পারো, বিচিত্র কিছু। হিউম্যান ব্রেন তো সবসময় উইয়ার্ড জিনিসগুলোকেই মনে রাখে, তাই না? অথবা অ্যাব্রিভিয়েশনগুলো দিয়ে বা এই লেটারগুলো দিয়ে অন্য কিছু মনে রাখলে যেটার সঙ্গে এই জিনিসটা সিমিলারিটিস রয়েছে, এরকম নিজেরাই তৈরি করতে পারো তোমরা। একটু অবসর সময় তৈরি করে রাখবে, তাতে তোমাদের প্রচুর সময় সেভ হবে। সেই সময় অন্য সাবজেক্ট পড়তে পারবে বা বায়োরই অন্য জিনিস পড়তে পারবে। ওকে, চলো দেখা যাক। যেমন ধরো অক্সিন। অক্সিন এ ফর এপিক্যাল গ্রোথ। এখন এপিক্যাল গ্রোথ কি, অন্য একটা জায়গায় বলছি দেখো। যখন আমরা অক্সিন পড়েছিলাম তখন আমরা দেখলাম যে এটা ধরো একটা প্লান্ট, আর প্লান্টের ক্ষেত্রে এখানে অগ্রমুকুল রয়েছে, এখানে কাক্ষিক মুকুল রয়েছে, কাক্ষিক মুকুল। তাহলে যদি অক্সিন উপস্থিত থাকে তাহলে কিন্তু এই অগ্রমুকুলের বৃদ্ধিটা প্রাধান্য পাবে, সেক্ষেত্রে কিন্তু কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটবে না। তাহলে অ্যাপিক্যাল, অ্যাপিক্যাল অর্থাৎ অগ্রভাগে। তাহলে এ ফর অ্যাপিক্যাল, অ্যাপিক্যাল গ্রোথ, অগ্রমুকুলের বৃদ্ধি প্রাধান্য পায় অক্সিন থাকলে, সেই জন্য মনে রাখো এ ফর অ্যাপিক্যাল গ্রোথ। অক্সিন থাকলে কিন্তু কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটবে না, শুধুমাত্র অগ্রমুকুলেরই বৃদ্ধি ঘটবে, গাছটা শুধু লম্বায় বড় হবে, তাই না? সেই জন্যই তো এটা অগ্রস্থ প্রকটতা বলে একে। আচ্ছা, আর একটা কি মনে রাখা যেতে পারে দেখো, অক্সিন তো, তাহলে মনে করো ইউটা এভাবে লিখলাম, মানে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের অংশ, কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা, যদিও উদ্ভিদ হরমোনগুলোর মধ্যে চলনের ভূমিকা একমাত্র অক্সিনেরই রয়েছে, সেই জন্য এটা আমাদের মনে থেকে যায় যে অক্সিনের ট্রপিক চলন নিয়ন্ত্রণে ভূমিকা আছে। ওকে, তাহলে অক্সিন, এপিক্যাল গ্রোথটা মনে রাখবে। নেক্সট আসছে জিববেরেলিক অ্যাসিড। এবার দেখো, জিববেরেলিক অ্যাসিডের আবিষ্কারটা একটু তোমাদের সঙ্গে তোমাদেরকে বলে নিই, তোমাদের ভালো লাগবে। কিভাবে জিববেরেলিক অ্যাসিড আবিষ্কার হয়েছিল জানো? জাপানে যখন কিছু চাষিরা রাইস প্লান্ট চাষ করছিলেন, তখন ওনারা দেখলেন যে ধান গাছগুলোর দৈর্ঘ্য, হঠাৎ কিছু কিছু গাছের দৈর্ঘ্য বিশাল লম্বা লম্বা হয়ে যাচ্ছে। সাধারণত 3 থেকে 4 ফিট হয় দৈর্ঘ্য, সেক্ষেত্রে কিছু কিছু প্লান্টসের দৈর্ঘ্য দেখা গেল যে 10-12 ফিট হয়ে যাচ্ছে, একদম দৈত্যাকার হয়ে যাচ্ছে। কিন্তু ধান গাছের তো কাণ্ডটা খুবই দুর্বল হয়,
এত যদি লম্বা হয়ে যায় গাছটা হঠাৎ করে, তাহলে কিন্তু ওরা ওয়েটটা ধরে রাখতে পারবে না এবং ফলত গাছগুলো পড়ে যাচ্ছে, এরকম লম্বা হচ্ছে এবং পড়ে যাচ্ছে। তারপরে যখন এটা নিয়ে গবেষণা করা হলো, তখন একজন বিজ্ঞানী কুরোসাওয়া আবিষ্কার করলেন যে এই যে গাছগুলো লম্বা হয়ে যাচ্ছে, চাষিরা তো অত জানতেন না, চাষিরা তার নাম দিলেন, এর একটা ডিজিজ হয়েছে ব্যাকেনে ডিজিজ। ব্যাকেনে অর্থাৎ জাপানের ভাষায় ফুলিশ, বোকা বোকা গাছ, এত লম্বা হয়ে যাচ্ছে, ফসল কাটা যাচ্ছে না এবং থাকছেও না, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর দৈত্যাকার তো, এটা যদি 3-4 ফিট হয়, এটা একদম 12 ফিট পর্যন্ত লম্বা হয়ে যাচ্ছে। তারপরে বিজ্ঞানী কুরোসাওয়া আবিষ্কার করলেন যে এই গাছগুলোর মধ্যে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এবং সেই ছত্রাকটার নাম হচ্ছে জিব্বেরেলা। আমাদের বইতে আছে, নামটা দেখে নেবে, জিব্বেরেলা ফুজিকোরাই। ওকে, এই ফাঙ্গাসটার নাম হচ্ছে জিব্বেরেলা ফুজিকোরাই। এই ফাঙ্গাসটা উপস্থিতির জন্য এই গাছগুলো এরকম জায়ান্ট আকৃতির হচ্ছে, দৈত্যাকৃতির হচ্ছে। এবং তারপরে অবভিয়াসলি গবেষণা করে, মানে ল্যাবরেটরিতে আবিষ্কার করা হলো যে ওই জিব্বেরেলা ফুজিকোরাই ফাঙ্গাসটা থেকে এক ধরনের কেমিক্যাল সিক্রেট হচ্ছে, যে কেমিক্যালটার নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড বা জিব্বেরেলিন। ঠিক আছে, এবার এই জিব্বেরেলিক অ্যাসিডের নেমোনিক্স দিয়ে আমরা কীভাবে মনে রাখতে পারি। নেক্সট আমরা জিব্বেরেলিক অ্যাসিড সম্পর্কে একটু দেখি। জিব্বেরেলিক অ্যাসিড, জি ফর জার্মিনেশন, অর্থাৎ অঙ্কুরোদ্গম। যদি আমি ইংরেজি টার্মগুলো লিখছি, তো এই দেখবে তোমাদের টেক্সট বইতে কিন্তু অঙ্কুরোদ্গম পাশাপাশি ব্র্যাকেটে এই ইংরেজি টার্মগুলো লেখা রয়েছে। যদি এগুলো মুখস্থ করে নাও, যদি এগুলো ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে তোমাদের মনে রাখতে সহজ হচ্ছে। মুখস্থ করার সময় দেখবে লেবারটা কম দিতে হবে। কেমন? তাহলে জি ফর জার্মিনেশন, অঙ্কুরোদ্গম ঘটাবে। এবার অঙ্কুরোদ্গম ঘটালেই চারা গাছ তৈরি হবে এবং তারপর যদি অঙ্কুরোদ্গমটা ত্বরান্বিত হয়, তারপর তাড়াতাড়ি চারা গাছটা বৃদ্ধি হবে। তাহলে জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরোদ্গম, জিব্বেরেলিক অ্যাসিড। দেখো আই ফর, এই জিব্বেরেলিক অ্যাসিডের যে নেক্সট আইটা রয়েছে, সেই আই ফর হচ্ছে ইন্টারনোড। আই ফর ইন্টারনোড মনে রাখতে হবে। ইন্টারনোড হচ্ছে পর্বমধ্য। পর্বমধ্যের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এই জিব্বেরেলিক অ্যাসিড। দেখো কিছু প্ল্যান্ট রয়েছে যাদের ক্ষেত্রে পর্বমধ্যের দৈর্ঘ্য দুটো গ্যাপ, দুটো নোডের মধ্যে দৈর্ঘ্যটাই তো জিব্বেরেলিন বাড়িয়ে দেয়। তাহলে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে যদি মনে করো এখানে একটা পর্ব, এখানে একটা পর্ব, এখানে একটা পর্ব, তার ফলে যদি পাতা তৈরি হওয়ার সময় পাতাগুলো খুব গায়ে গায়ে লেগে যায়, তাহলে পরে জিব্বেরেলিন প্রয়োগ করে এই যে দুটো নোডের মধ্যে দৈর্ঘ্য, এটাকে বলা হয় ইন্টারনোড। কেমন? এইটা হচ্ছে ইন্টারনোড। এই ইন্টারনোড অর্থাৎ এই দুটো নোডের মধ্যে যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দেয়। কোথায় অ্যাপ্লিকেশন হবে এটা দেখে নেই, চলো দেখে নিই। তাহলে যেগুলো কিছু রোজেট প্ল্যান্ট থাকে, রোজেট প্ল্যান্টের ক্ষেত্রে, যেমন ধরো বাঁধাকপি, লেটুস, এগুলোর ক্ষেত্রে কী হয়, কীভাবে পাতাগুলো তৈরি হয়, এগুলোকে যেন রোজেট বা রোজেটি প্ল্যান্ট বলে। এইরকমভাবে পাতাগুলো থাকে। তো তাহলে দেখো খুব কাছাকাছি, ইন্টারনোডের দৈর্ঘ্যটা এত কম, খুব কাছাকাছি দুটো পাতার মধ্যে গ্যাপটা থাকে খুব কম। তাহলে এই সমস্ত ক্ষেত্রে, এই রোজেটি প্ল্যান্টগুলোর ক্ষেত্রে, ক্যাবেজের ক্ষেত্রে, লেটুসের ক্ষেত্রে যদি জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়, তাহলে এই দেখো ইন্টারনোডের দৈর্ঘ্য বেড়ে যায় এবং তার ফলে ইন্টারনোডের গ্যাপগুলো বেড়ে যাওয়ার ফলে একটা পাতায় এবং আরেকটা পাতার মধ্যে গ্যাপ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, পাতাগুলো সেক্ষেত্রে বড় বড় তৈরি হবে। তাহলে জিব্বেরেলিক অ্যাসিড হলো, জি হলো, আই হলো, আশা করি তোমাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না। বি ফর দুটো কথা হয়। বি ফর হয় হচ্ছে বোল্টিং, আবার বিতে ব্রিউইং ইন্ডাস্ট্রি, অ্যালকোহল তৈরির যে ইন্ডাস্ট্রি হয়, সেখানেও কিন্তু ব্রিউইং ইন্ডাস্ট্রিতেও কিন্তু এই জিব্বেরেলিক অ্যাসিড খুব কাজ করে। আর বোল্টিং হচ্ছে জাস্ট যেটা এখন দেখালাম রোজেটি প্ল্যান্টের ক্ষেত্রে, এই যে পাতাগুলো বড় বড় হয়ে যাওয়াটা, সেটা হচ্ছে বোল্টিং। আর ব্রিউইং ইন্ডাস্ট্রি আছে অ্যালকোহল তৈরিতেও, সেইখানেও কিন্তু জিব্বেরেলিক অ্যাসিড কাজে লাগানো হয়। তাহলে এমনিতে তো ইন জেনারেল তিনটে এমনিতে মনে থেকেই যাবে। অ্যাসিড এ ফর, এই দেখো জিব্বেরেলিক অ্যাসিডের এ ফর অ্যাক্সিস যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের পক্ষে একটু ইজি হবে মনে রাখাটা। অ্যাক্সিস তো অক্ষ, প্রধান অক্ষ যদি ভাবি আমরা অ্যাক্সিস। আঙুর যখন তৈরি হয়, আঙুর যখন উৎপন্ন হয়, আঙুর কীভাবে তৈরি হয়, এই মেইন অ্যাক্সিস প্রধান অক্ষ, তো তার থেকে
শাখা প্রশাখা। এবার এইভাবে যদি জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগ করে এই অ্যাক্সিসটার দৈর্ঘ্যটা বড় করা যায় এবং জিব্বেরেলিক অ্যাসিড এই অ্যাক্সিসের অক্ষটার দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করেও, তাহলে পরে কী হবে, তাহলে পরে কিন্তু আঙুরগুলোর সাইজও বড় হবে, প্লাস গায়ে গায়ে লেগে থাকার কারণে যে ড্যামেজটা হয় বা গায়ের মধ্যে স্কার হয় বা গায়ের মধ্যে দাগ হয় বা ড্যামেজ তো হয়ই, যখন আর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না পর্যাপ্ত পরিমাণে জায়গার অভাবে, সেক্ষেত্রে যদি প্রধান অক্ষটার দৈর্ঘ্যই বেড়ে যায় সেই একই প্ল্যান্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই যেটা ফ্রুটস আর কি, ফলের সাইজটাও বড় হবে এবং সেটার কোনো ড্যামেজ হবে না, তার কারণ ওরা পর্যাপ্ত পরিমাণে জায়গা পাচ্ছে। এই আঙুর তৈরির ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে জিব্বেরেলিক অ্যাসিডের ভূমিকাটা কিন্তু মনে রাখার মতো। অ্যাক্সিসের দৈর্ঘ্য বাড়িয়ে, এই অ্যাক্সিসের দৈর্ঘ্য বাড়িয়ে যেরকম আঙুর তৈরির ক্ষেত্রে জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়, সেই সেম কারণেও কিন্তু আপেলের যে অক্ষটা থাকে, আপেলের সাইজটাও কিন্তু বড় হয়ে যায় এই জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগে। এই দুটো ফল প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু জিব্বেরেলিক অ্যাসিডের খুব মেইন ভূমিকা রয়েছে। তাহলে আরেকবার আমরা সাম আপ করে নিই, কী পেলাম। জিব্বেরেলিন অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা 1 নম্বর ধরা যাক। অঙ্কুরোদ্গম ডরম্যান্সিকে তাহলে নিশ্চয়ই ভেঙে দেয়, সুপ্তাবস্থা ভেঙে দিয়ে অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে। অঙ্কুরোদ্গম ত্বরান্বিত কীভাবে করতে পারে সেটা সম্পর্কে তোমাদেরকে আইডিয়া রয়েছে। যখন কোনো বীজ সুপ্ত অবস্থায় থাকে, যখন ফেভারেবল কন্ডিশনগুলো পেয়ে যাবে, আলো, পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা, টেম্পারেচার, নিউট্রিশন, তখন কিন্তু ও মেটাবলিজম রেটটাকে, কোনো বীজের ক্ষেত্রে মেটাবলিজম রেটটাকে বাড়িয়ে দিয়ে তখন তাড়াতাড়ি করে চারা গাছ তৈরিতে ওই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবে, অঙ্কুরোদ্গম। আচ্ছা, নেক্সট আরেকটা পাওয়া গেল ইন্টারনোড, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করবে। আচ্ছা, আরেকটা পাওয়া গেল বোল্টিং, এটাই বোল্টিং একই সঙ্গে লেখা যেতে পারে। আর একটা পাওয়া গেল মেইন অক্ষের অ্যাক্সিসের দৈর্ঘ্য বৃদ্ধি করবে জিব্বেরেলিক অ্যাসিড। এছাড়াও আর একটা ফাংশন জিব্বেরেলিনের রয়েছে, সেটা হলো যে এটা বার্ধক্য বিলম্বিত করে। বার্ধক্যর ইংরেজি টার্মটা হচ্ছে সেনেসেন্স। সেনেসেন্স হচ্ছে বার্ধক্য, সেটা ডিলে করে। তাহলে জিব্বেরেলিন ডিলে করে, ডিলেজ সেনেসেন্স। জিব্বেরেলিক অ্যাসিডস ডিলেজ সেনেসেন্স, বার্ধক্য আসতে দেরি করিয়ে দেয়। তাহলে এই হলো ইন জেনারেল জিব্বেরেলিক অ্যাসিডের কাজ। নেক্সট আসছে সাইটোকাইনিনস। সাইটোকাইনিনস মনে রাখা ভীষণ সহজ, যদি তোমরা এই সাইটো কথাটার অর্থ মনে রাখতে পারো। আমি জানি তোমরা প্রত্যেকেই প্রায় জানো। সাইটো কথাটার অর্থ হচ্ছে সেল, কোষ রিলেটেড, তাই তো? এবার তাহলে এই সেল সংক্রান্ত বা কোষ সংক্রান্ত কি টার্ম আমাদের মাথায় আসছে, যদি আমরা একটা ভাবি যে সেলের পরেই কি কথা আসছে, কোষ বললেই তুমি চট করে বলবে কি? কোষ বিভাজন, তাই তো? সেল ডিভিশন। তাহলে সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে। সেল সংক্রান্ত আরেকটা কথা কি মাথায় আসছে? সেল এনলার্জমেন্ট, অর্থাৎ কোষকে আয়তনে বড় করে দেওয়া হচ্ছে, সেল এনলার্জমেন্ট। তাহলে সাইটোকাইনিন কোষের আয়তন বৃদ্ধিতেও সাহায্য করে। আর একটা কি সেল সংক্রান্ত কিছু মাথায় আসছে, আর একটা হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন। সাইটোকাইনিন সেল ডিফারেন্সিয়েশনও সাহায্য করে। সেল ডিফারেন্সিয়েশন কি? একটা কোষ যখন মডিফাই হয়ে আর একটা কোষে পরিণত হয় আর অন্য ধরনের কোষ সৃষ্টি হয়, সেটা হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন। চট করে আমি একটা উদাহরণ দিয়ে দিই। যখন তোমরা জাইগোটের উৎপাদন পড়েছো, যখন নিষেক প্রক্রিয়া পড়েছো বা পড়বে নেক্সট চ্যাপ্টারে, তখন দেখবে মরুলা থেকে ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, জাইগোট সৃষ্টির আগে কোষগুলো কিন্তু একটা সিঙ্গেল মানে নিউক্লিয়াস থেকে কোষগুলো বিভাজিত হতে হতে জাইগোটে পরিণত হয়, তাই না? তারপরে ভ্রূণ সৃষ্টি হয়। তাহলে সেল ডিফারেন্সিয়েশন হচ্ছে সেটাই, একটা কোষ থেকে, মানে এক ধরনের কোষ থেকে অবশ্যই উন্নত মানের বা আরও বেশি ক্যাপাসিটি আছে কাজ করবার, আরও এরকম মডিফাইড কোষ তৈরি। যেমন ডাব্লিউবিসি বা আরবিসি যখন তোমরা পড়েছো ক্লাস 9-এ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তখন পড়েছো সেগুলো কিন্তু স্টেম সেল থেকে, প্লিউরিপোটেন্ট স্টেম সেল থেকে তৈরি হয়, পরিণত হয়, পরে ম্যাচিওর হয়। তাহলে সেটা হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো সাইটোকাইনিনটা পড়া খুব সহজ। তাহলে কোষ বিভাজন করে, কোষের আয়তন বৃদ্ধি করে, কোষকে ডিফারেন্সিয়েট করে বা অন্য কোনো কোষে পরিণত করতে পারে। এছাড়াও যে সাইটোকাইনিনের আর কাজ নেই তা না, সাইটোকাইনিনের আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেটা হলো, আচ্ছা, কোষ দিয়ে সবগুলোকে আমি একসঙ্গে একটা পয়েন্টে করলাম। সাইটোকাইনিনের আরও একটা কাজ আছে, তোমাদের টেক্সট বইতে পাবে, দেখবে পাতাবাহার গাছকে দীর্ঘদিন সজীব রাখতে কোন হরমোন প্রয়োগ করা হয়, এই ধরনের প্রশ্ন। তাহলে এও কিন্তু
সেনেসেন্সকে ডিলে করে। আমি বারবার ইংরেজি টার্মগুলো লিখছি, লিখতে সুবিধা হয় একটু। তাহলে বার্ধক্য বিলম্বিত করে। সাইটোকাইনিনসও বার্ধক্য বিলম্বিত করে। সাইটোকাইনিনস, ঠিক আছে, অনেক ধরনের হয় সাইটোকাইনিনস। জিব্বেরেলিক অ্যাসিডও জানো তো প্রায় 100টা, আজ অবধি প্রায় 100 ধরনের জিব্বেরেলিক অ্যাসিড পাওয়া গেছে। তার মধ্যে GA3টাই বেশি, এটা নিয়ে রিসার্চ হয়েছে সব থেকে বেশি। এভাবে লেখা হয় GA3, 4, 7, এই GA3টা নিয়ে বেশি রিসার্চ হয়েছে। যাই হোক, আবার সাইটোকাইনিনে ফেরত আসে। তাহলে কী বলছিলাম, সাইটোকাইনিন কিন্তু বার্ধক্য বিলম্বিত করে। আর একটা কাজ সাইটোকাইনিনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। সাইটোকাইনিন কিন্তু জিব্বেরেলিনের মতনই যে ডরম্যান্সি, সুপ্তাবস্থা, সেই ডরম্যান্সিটাকে ভেঙে দেয়। তাহলে সাইটোকাইনিন ব্রেক্স সিট ডরম্যান্সি বুঝতে পারছো? ডরম্যান্সি হচ্ছে সুপ্তাবস্থা, যখন প্রতিকূল পরিবেশ হবে, বাইরে কোনো আনফেভারেবল কন্ডিশন হবে, তখন তখন যে বীজটা, অ্যাকচুয়ালি আমার কাছে গ্রিন পেনটা এখন অ্যাভেলেবেল নয়, আমি ব্রাউন দিয়ে করছি। যখন যে বীজ একটা, এই বীজটা তখন সুপ্ত অবস্থায় থাকে। মনে করো এটা বিন সিড একটা, তখন কিন্তু বীজটা সুপ্ত অবস্থায় থাকে। কারণ যদি অঙ্কুরোদ্গম হয়ে যায়, তাহলে বাইরের যে কন্ডিশনগুলো থাকে, হয়তো মাটির নিচেটা রয়েছে, তার জন্য এই চারা গাছটা বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। সেই জন্য তখন কিন্তু সুপ্ত অবস্থায় থাকে। সাইটোকাইনিন কিন্তু এই সিড ডরম্যান্সিটা ভেঙে যায়, অর্থাৎ বীজকে অঙ্কুরিত হতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই কাজগুলো আশা করি তোমাদের মনে থাকবে। আমরা প্রায় শেষে চলে এসেছি। দেখো, এবার আমরা একটু প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটর দেখে নেব, তাহলেই প্ল্যান্ট হরমোন পড়া শেষ হয়ে যাবে। ইনহিবিটর কেন নাম হয়েছে? এরা এই প্রোমোটার যারা, তাদের কাজকে ইনহিবিট করে, বাধা দান করে বলে এদের নাম হয়েছে ইনহিবিটর। অ্যাবসাইসিক অ্যাসিড অ্যাবসিশন ঘটায়, অ্যাবসিশন কথাটার অর্থ হচ্ছে মোচন, অ্যাবসিশন ঘটায় বলেই এর নাম হয়েছে অ্যাবসাইসিক অ্যাসিড। যখন পাতাগুলো ঝরে যায় বা ফল পরিণত হয়ে যায়, ম্যাচিওর হয়ে যায়, গাছ থেকে পড়ে যায় পাতা, ফুল, এই অঙ্গগুলো, সেই জন্য ঝরে যাওয়াটাকেই অ্যাবসিশন বলে, এবং এই কাজটা করে বলে এর নাম হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। এটা কিন্তু ক্লাস 11-এ তোমাদের খুবই ভালো করে পড়তে হবে। তো এখনই কেন নয়, যে আমরা একটু নলেজটা জেনেই রাখি। অ্যাবসিশন কখন হয়? মনে করো এটা একটা উদ্ভিদের কাণ্ড, এইখানে একটা পাতা। অ্যাবসাইসিক অ্যাসিড কী করে? এই জায়গায় একটা সুবেরিন নামে একটা ওয়্যাক্সি মোমের মতন একটা পদার্থ তৈরি করে এখানে একটা ব্যারিয়ার সৃষ্টি করে দেয়। ফলত এই পাতাটা পর্যন্ত আর না তো জল যায়, আর না তো এখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জও হয় না, এর সাথে কোনো জলও পৌঁছায় না। তাহলে সেই জন্য এখানে একটা সুবেরিন তৈরি করে, একটা লেয়ার তৈরি করে মোচন ঘটিয়ে দেয়, এবং অবশ্যই সেটা গ্রোথের উল্টোই হলো। যদি পাতাগুলো পড়েই যায়, তাহলে তো গাছটার বৃদ্ধি ঘটবে না। সেই জন্য এটার নাম হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড ইনহিবিটর। এই জন্য হচ্ছে ইনহিবিটর, গ্রোথের ইনহিবিটর। মোচন ঘটিয়ে দিচ্ছে, পাতা ঝরে পড়ে যাচ্ছে, ফল ফুল ঝরে পড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো গাছটার আর বৃদ্ধি ঘটছে না। বোঝা গেল? সেটা হচ্ছে ইনহিবিটর। ওকে, নেক্সট আরেকজন আসছে, সেটা হলো যে ইথিলিনকে কিভাবে মনে রাখা যেতে পারে? ইথিলিনকে তোমরা মনে রাখতে পারো এভরিথিং। ইথিলিন এভরিথিং, তার মানে ও একটু মাল্টিটাস্কার, বুঝলে? মাল্টিটাস্কার মানে ও সব ধরনের কাজ করতে পারে। কীরকম সব ধরনের কাজ? আমি যে বললাম, ও প্রোমোটারও মধ্যেও থাকে, ও ইনহিবিটারের মধ্যেও থাকে। ও কতটা ওর অ্যাপ্লিকেশন হচ্ছে বা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ইথিলিনের কাজ ডিপেন্ড করে। আচ্ছা, এভরিথিং মানে কি? গাছের এভরিথিং মানে কি? ফল, তারপরে ফুল, পাতা, গাছের যে গ্রোথ, ইন জেনারেল যে পুরো স্টেমের গ্রোথ অফ শুট মানে স্টেম, কাণ্ড, তাই তো? তার মানে এই সব কিছু ইথিলিন নিয়ন্ত্রণ করতে পারে। তোমরা যেটা মেইনলি পাবে বইতে, ইথিলিন কিন্তু ফ্রুট রাইপেনিংয়ে সাহায্য করে, ফল পাকতে ইথিলিন সাহায্য করে। ঠিক আছে, মেইনলি ইথিলিনের কাজ তোমরা ফ্রুট রাইপেনিং হিসাবে পাবে। তাছাড়াও কিন্তু ইথিলিন ফলের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে, ফুল ম্যাচিওর হতে সাহায্য করে, লিফের গ্রোথ ঘটায় এবং শুটের গ্রোথও ঘটায়। কেমন? তাহলে ইথিলিনের কাজ দুভাবেই পাওয়া যায়। ও প্রয়োজন অনুযায়ী গ্রোথকে ইনহিবিটও করে, এবং প্রয়োজন অনুযায়ী প্রমোটও করে গ্রোথ, ইনহিবিটও করে গ্রোথ। ইথিলিনের আরেকটা ইন্টারেস্টিং কাজ বলে দিই তোমাদের। যখন ধান গাছ রোপণ করা হয় না, তখন ধান গাছগুলো তো তোমরা কেউ রোপণ দেখেছো?
যেটা খেতে চাষিরা যখন রোপণ করে তখন কিন্তু একটা ধান গাছগুলোকে যখন ওরা রোপণ করে চারা গাছগুলোকে, তখন এখানে একদম জলমগ্ন অবস্থায় থাকে, তাই না? এখানে তো পুরো জল থাকে, জলের মধ্যে কিন্তু ধান গাছগুলোকে রোপণ করা হয়। এবার এখানে ইথিলিন কী কাজ করে? ইথিলিন এই যে পত্রবৃন্ত থাকে, পত্রবৃন্তর দৈর্ঘ্যটাকেও অ্যাবনর্মালি বাড়িয়ে দিতে পারে। পত্রবৃন্তের দৈর্ঘ্য বাড়িয়ে দেয়, তার কারণ ও পাতাগুলোকে লম্বা হতে সাহায্য করে, যাতে এই পাতাগুলো এই জলের উপরে মাথা তুলে দাঁড়াতে পারবে এবং সেখানে ওরা ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ করতে পারবে। খুব সুন্দর না ইথিলিনের এই কাজটা? সুন্দর এই সেন্সে যে চট করে তোমাদের মনে থাকবেই থাকবে। ঠিক আছে? তাহলে আশা করি ফাইটো হরমোন বুঝতে সেরকম কোনো অসুবিধা হলো না এবং তোমাদের মনেও থাকবে। ওকে, থ্যাংক ইউ।